নমস্কার। সৌভাগ্যের দিশারি আদি শ্রীদেবের অনুষ্ঠান করতে বসলাম বেশ অনেকদিন পর। লাইভ মানে হচ্ছে লাইভ আলোচনা হবে, এবং মাথায় রাখবেন যে লাইভ সিনারিওর উপরে আলোচনা হবে। তো এখন এই মুহূর্তে লাইভ সিনারিও মানে লোকের ধ্যান ধারণা হচ্ছে আগামী ইলেকশনে কি হবে। তো তার পাশাপাশি আমরা চেষ্টা করি মানুষের জীবন নিয়ে কথা বলতে, কার কেমন যাবে এই রবির বছর সেটা নিয়ে কথা বলতে। সঙ্গে 19 তারিখে মনি অবসর রয়েছে, মনি অবসর কাদের জন্য কীরকম কি হবে এটা নিয়ে কথা বলতে। আমি একটা কথা বলি, এটাকে একটু অন্যভাবে নেবেন না। আমি একটা কথা অনেকদিন আগে কোনো একটা টিভি অনুষ্ঠানে বলেছিলাম যে সবসময় বস্তা খোলা উচিত নয়, কারণ সবসময় বস্তা খুললে যে কোনো সময় কালো বেড়াল বেরিয়ে আসতে পারে। তো দেখা গেলো যে দুটো জোড়া কালো বেড়াল বেরিয়ে গেল দুদিকে। তো তাহলে কি অশুভ সেটা মানুষের ধারণা, যেমন কোন তথ্য কিভাবে বেরিয়ে আসবে কেউ জানে না। বাই দ্য ওয়ে, আমি যেটা বলতে চাইছি শুভ আর অশুভ নিয়ে মানুষের বহু পার্সপেক্টিভ আছে, এবং চারপাশে যা চলছে এটা অনেকেই জানেন, অনেকেই বোঝেন। এই যে পারিপার্শ্বিক ঘটনাগুলো বা বিষয়গুলো, বাজার অর্থনীতি, বিশ্ব অর্থনীতি, রাজনৈতিক অবস্থান, সামাজিক অবস্থান, মানুষের আর্থিক অবস্থা আপনাকে কি টলাতে পারবে? আপনি কালো বিড়াল দেখে চমকে গেলেন, রাস্তায় একটা বিড়াল কাটলো দেখে চমকে গেলেন, ভয় পেলেন। আসলে ভয়ের কতটা কারণ আছে বর্তমান পরিস্থিতি, আপনার রাশি, আপনার লগ্ন আপনাকে কতটা ব্যাকআপ দিতে পারবে। এই ক্ষেত্রে বলে রাখি যে বিভিন্ন জন্তু বিভিন্ন রকম মানসিকতার লোক। এবার আপনারা ভাবেন যে ওই মানুষটা ভালো কারণ ওনার বাবা ভালো ছিলেন, আবার বলেন যে বাবাটা খুব ভালো ছিল, ছেলেটা মাদক তৈরি হয়েছে। অর্থাৎ বাবার জন্য ছেলে ভালো বা খারাপ, বা ছেলের জন্য বাবার নাম বা সুনাম তা নয়, ব্যাপারটা হচ্ছে তার গ্রহ নক্ষত্র। এটা অন্ততপক্ষে জ্যোতিষের আপনাদেরকে পরিষ্কার করে দিতে পেরেছেন যে বংশ পরম্পরা নয়, সামাজিক অবস্থা নয়, আর্থিক বা রাজনৈতিক অবস্থা নয়, তার থেকে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রহগত অবস্থান। কারণ এক একজন মানুষের এক এক রকম টেম্পারমেন্ট, এক একজন মানুষ এক এক রকম মানসিকতার, এক একজন মানুষের প্রবৃত্তি এক এক রকমের, এক একজন মানুষের চালচলন কথা বল এক এক রকমের, এবং সেটা অ্যাকর্ডিং টু জেনেটিক্স নাও হতে পারে, বংশক্রমিক নাও হতে পারে। বাবা ভালো মানে ছেলে ভালো, ছেলে ভালো মানে তার সন্তান ভালো বা মেয়ে ভালো, তা নয়। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয়টা খুব ঠান্ডা মাথায় আজকে আলোচনাটা বুঝতে হবে। সেটা হচ্ছে, ধরুন কেউ রাহুর জাতক, ধরুন কেউ কেতুর জাতক, ধরুন কারুর জন্মছকে চন্দ্র রয়েছে লগ্নে বসে, চন্দ্রের প্রভাব তার বেশি। শনিকে নিয়ে খুব আলোচনা হচ্ছে, মানে 2026-এর আগে তো পৃথিবীর যত অ্যাস্ট্রোলজার কেউ মনে হয় বাদ যায়নি, সবাই প্রেডিকশন করেছে এই 4টি রাশির ভালো যাবে, এই 4টি রাশির ভালো যাবে। তো মজার বিষয় কি বলুন তো, আমি এরকম 15 জন অ্যাস্ট্রোলজারের মিলিয়ে দেখেছি, মিলিয়ে দেখলাম যে প্রত্যেকে এক একটা 4টে রাশি বলছে। আর এই 4টে রাশি যদি আমি মোটামুটি কমন নিই তাহলে দেখবো 12টা রাশি আছে, মানে একদম মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত সমস্ত রাশি। এ বলছে হয়তো মিন, মেষ, মকর, সিংহ ভালো যাবে, কেউ আবার বলছে কন্যা, বৃশ্চিক, ধনু ইত্যাদি ভালো যাবে। বিভিন্ন পারসেপশন। আমি ওই দিকেও সরে গেলাম। সূর্যের বছর দেখুন, মোদ্দা কথা হচ্ছে সান ইয়ার, অর্থাৎ এক সংখ্যা, মানে একটা রাশিচক্রের শেষ হলো গত বছর 9 দিয়ে, এবার 1 দিয়ে আবার শুরু হলো, 1 2 3 4 করে এইভাবে চলবে। সূর্যের বছরে যারা বিভিন্ন গ্রহ, বা এই শ্রীদেবী এখানে বহুবার বলেছেন যে লগ্ন অনুযায়ী আপনার দেহ বা আপনার সত্তা বিচার হয়। এইগুলো বিচার করে একজন মানুষ, একজন মহিলা বা একজন পুরুষ, তিনি বর্তমান সামাজিক অবস্থাকে কতটা ঝিলতে পারবেন, মানে ইন্ডিভিজুয়াল has him or her such kind of capability to fight against the negative situation? এটা নিয়ে আজকে শ্রীদেবের কাছ থেকে জিজ্ঞেস করব। শ্রীদেব, কোন কোন ধরনের এই যে জাতক, কেউ বলে রাহুর জাতক, কেউ বলে সূর্যের, চন্দ্রের, কেতুর, মঙ্গলের জাতক, বা তোমার আরও নানান ইত্যাদি ইত্যাদি এটসেট্রা এটসেট্রা, কার মধ্যে পোটেনশিয়াল বেশি এবং কারাই সূর্যের বছরে বেনিফিটেড হবে? এবং এই যে জাতক, আমি রাহুর বা আমি কেতুর জাতক, আমি সেটা বুঝবো কি করে, তার বোঝার উপায় কি? একদম স্বাগত তোমায় অনুষ্ঠান। সবাইকে নমস্কার। স্পেশালি যেটা বলতে হয়, রবির বছর আমাদের জানা যে, কারণ মূলাঙ্ক কত 1, একে রবি রয়েছে। কিভাবে হচ্ছে 2 যোগ 2 যোগ তোমার 2026 2 যোগ 2 যোগ 6
10 হচ্ছে 1+0 1 হচ্ছে 1 হচ্ছে সূর্যের সঙ্গে। একদম একদম। তো এর মূলাঙ্ক যখন 1 হচ্ছে, তাহলে সেটা যখন আমি মূলাঙ্কে দিয়ে যাবো, তাহলে সংখ্যাতত্ত্ব অনুযায়ী যদি আমার সংখ্যা কোনো কারণে 7 হয়, তাহলে 7-এ কে বসে আছে। যদি আমার 6 হয়, তাহলে 6-এ কে বসে আছে। এটা আজকে ডেটে গুগল করলে আপনারা পেয়ে যাবেন। আর যদি ডিটেলসে খুব জানার আগ্রহ থাকে, আমার মনে হয় এটার যে সত্তা, এই সত্তাটাকে যে তৈরি করেছিলেন বা জানিয়েছিলেন আমাদের মধ্যে, তার নাম কিরো। তো কিরোর বই পড়তে পারেন। কিরোর বই পড়লে পরে অবশ্যই জানতে পারবেন যে সংখ্যাতত্ত্বের মূল বিষয়টা কি। হ্যাঁ, গুগলের থেকে অনেক ভালো, গুগল পণ্ডিত হওয়ার থেকে আমার মনে হয় কিরোর বই পড়ে খানিকটা পণ্ডিত হওয়া বেটার। এবারে 1 সংখ্যায় যদি বসে থাকে রবি, 6 সংখ্যায় বসে রয়েছে শুক্র, তাহলে রবি আর শুক্রের কম্বিনেশনে আমরা জানি দারিদ্র যোগ হয়। তার মানে এই সময় কি বৃষ রাশির খুব ভালো যাবে। বৃষ রাশির দেখা গেল বিংশোত্তরী দশা খুব ভালো আছে, তাহলে কিন্তু খুব খারাপ যাবে না। কিন্তু যদি বিংশোত্তরী দশাটা খারাপ যায়, মানে মোটামুটি থাকে এবং লগ্ন চাটা এই মুহূর্তে 6-এ দাঁড়িয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের জানতে হবে যে কোথাও না কোথাও এই বছরটা একটু স্ট্রাগলের পরিমাণ বেশি, হঠাৎ প্রেম হারিয়ে যাওয়ার ব্যাপার থাকবে। কাদের জন্য এটা? বৃষ রাশির হ্যাঁ, ক্ষেত্রে বৃষ তুলা এই দুটোর মূলাঙ্ক মানে 6ই আছে। আচ্ছা। তো তাদের প্রেম হঠাৎ করে হারিয়ে যাওয়ার থাকবে। জায়গা জমি এসেটটা নিয়ে একটুখানি বাড়িতে প্রবলেম হতে পারে এবং হয়তো এটা ম্যাক্সিমাম অবধি কোর্ট অবধি পৌঁছাতে পারে। তো এই বিষয়টা কেন এতটা আসলো, কারণ হচ্ছে এইটা হচ্ছে স্ট্রাগল, এটা হচ্ছে একটা সমস্যা, এটা হচ্ছে মনে দুঃখ দেওয়া। নিজের ভাইদের মধ্যে একটা সমস্যা হলো, সেখান থেকে 2 ভাই কোর্টে যাওয়া, যেগুলো এক্সপেক্টেড নয়। তো এই জিনিসগুলোই তো মানে দারিদ্র যোগের মধ্যে একটা পার্ট। আমরা দারিদ্র যোগ মানে সবসময় বুঝি যে আমার কাছে অর্থ থাকবে না। না, আপনি ডাক্তার মানুষ, দেখা গেল আপনার ভাই ইঞ্জিনিয়ার অথবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, দুজনের মধ্যে পয়সার কোনো অভাব নেই, কিন্তু দুজনের মধ্যে প্রবলেম হচ্ছে লিগ্যাল ফাইট, ছোট্ট একটা মনের লিগ্যাল ফাইট, জমি জায়গা নিয়ে বা সম্পত্তি। তো ওই দারিদ্রতাটা দাদা হয়তো বলছে ভাই তোর জন্য এত করেছি, ভাই ভাবছে দাদা তোর জন্য এত করেছি, তুই আমার জন্য কেস করছিস। তো ওই যে দুঃখ পাওয়ার ব্যাপারটা থাকে, দারিদ্রতা। তো এইটা আমি একটু ডিটেলসে বললাম কারণ আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। 7 সংখ্যায় বসে রয়েছে কেতু, তাহলে কেতু রবি কেতু যদি একসাথে থাকে, তার মানে হচ্ছে গ্রহণ দোষ। গ্রহণ দোষ মানে আপনি যে কোনো কাজই করতে যান না কেন, এই বছরটাতে একবারে হওয়ার ব্যাপারটাতে একটু টাফ থাকবে। আবার বলে দিই, বিংশোত্তরী দশা যদি ভালো থাকে, আপনি উঠতে উঠতে বেরিয়ে যাবেন, এই বছরটা কোনো অসুবিধা থাকবে না। কিন্তু যদি কোথাও ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে কোথাও কাজ করতে গেলে কোলাপস হয়ে যাওয়ার ব্যাপার একটা, বিনা কারণে অর্থ নাশ হওয়ার একটা ব্যাপার থাকবে। এই জিনিসগুলো আপনাকে এই বছর অনেকটা বেশি ফেস করতে হবে। এটা 7 সংখ্যার জাতক। হ্যাঁ, মানে তুমি 7, 16, 25 এই সমস্ত জন্ম তারিখ একদম। আচ্ছা, 8-এ যারা আছেন, 8 সংখ্যায় যারা আছেন, না আমি ওইরকম 25 তারিখ মানে 7 হচ্ছে তা না। ও আচ্ছা, টোটাল মাস, ডেট, মাস আর ইয়ার, 3টের যোগফল যেটা জন্ম বলছো, মানে তুমি মূলাঙ্ক বলছো। মূলাঙ্ক যেটা হবে সেটা। এবার দেখা গেলো আপনার 8 হলো, তাহলে রবি শনি, আমরা কখনো সবসময় একটাই কথা শুনেছি, তেলে জলে মিশ খায় না। আচ্ছা, তাই না? তো রবি সাউথ মেরু হলে একটা নর্থ মেরু, তো দুজনের কম্বিনেশন কোনো কারণে ভালো হয় না, তাহলে মানে ডিস্টার্ব কোথাও না কোথাও তো আছেই। তার মানে ক্ল্যাশ, কোথাও না কোথাও অশান্তি, ফ্যামিলি থেকে প্রবলেম হতে পারে, কর্মস্থান নিয়ে হ্যাপাজার্ড, ঋণ হওয়ার প্রবণতা। সাবধান থাকুন, মাথাটাকে ঠান্ডা রাখুন, হঠাৎ রেগে না গিয়ে যে জিনিসগুলো নিয়ে বারবার, মানে একবার ভাবছেন সেটা বারবার ভাবুন। আমার মনে হয় এটা খুব দরকার আছে। যে রবিরই জাতক, তার অবশ্যই ভালো যাবে। রবিতে তো কখনো খারাপ ফল দিতে পারে না। আচ্ছা, রবি বৃহস্পতি আপনাকে ভালো ফল দিতে পারে। রবি বুধ থাকলে আপনি জানবেন আপনার উচ্চশিক্ষার যোগ থাকবে। 5-এ বৃহস্পতি বসে থাকবে, বুধ বসে থাকবে। বুধ যখন বসে থাকবে তখন আপনাকে বিদেশ যাত্রার জায়গা দেবে, আপনাকে সেই জায়গাটা দেবে যে জায়গাটা নিয়ে আপনি কখনো চিন্তাও করতে পারেননি, আপনি হয়তো ভাবতেও পারেননি একটা এত বড় কোর্স আপনি কমপ্লিট করতে পারবেন এবছর। তো চেষ্টা করুন, যারা পড়াশোনার মধ্যে আছেন 5-এর জাতক, তাদের আমার মনে হয় যে পড়াশোনা নিয়ে খুব একটা মেজর প্রবলেম হবে না। আচ্ছা, এই জিনিসগুলো পজিটিভ আছে এই বছর। আচ্ছা, মানে কিছু কিছু ক্ষেত্রে খুব পজিটিভ এবং কিছু কিছু ক্ষেত্রে খুব একটা সমস্যাপূর্ণ ব্যাপার থাকবে, যেগুলোকে হয়তো হ্যান্ডেল করা খুব একটা টাফ না, কিন্তু করতে পারবেন আরামসে। ওভারঅল একটা মানুষের ব্যাপার থাকে যে সেটা হচ্ছে অর্থ। একদম ওভারঅল একটা ব্যাপার হচ্ছে অর্থ। এই বছর অর্থের সার্কুলেশন কিরকম হবে এবং তার থেকে মানুষ কতটা অর্থবান হতে পারবেন নাকি অর্থহীন হবেন? না, আমার মনে হয় আমি সবসময় একটাই কথা বলি,
বছর মাস দিন যাই যাক না কেন, অর্থ যদি পেতে হয় আলটিমেটলি আপনি আপনার ইষ্ট দেবতার নাম করুন, এবং এতে যথেষ্ট। এর জন্য আপনার বছরের মানে যে কোনো specification বছরে গেলে, হতে পারে বলছি। হ্যাঁ গেলে পরে না, আমি যদি বলি শুধু রবির লোকেরাই এবছর পয়সা ইনকাম করবে, বাকিরা করবে না, ভুল কথা না। তার জন্য কি বিল গেটস বসে থাকবেন, মুকেশ আম্বানি বসে থাকবেন, অনিল আম্বানি বসে থাকবেন? তারা যদি রবির জাতক না হয়ে থাকেন, তারা তাদের কাজ করে যাবেন। হ্যাঁ, এবছরের পরিশ্রমটা সামনের বছর ঢেলে দিয়ে দেবে। আমার দৃষ্টিভঙ্গিটাকে আলাদা রাখতে হবে না, মানে আমাকে কখনো ওয়ার্ক ফোর্স থেকে বেরিয়ে আসলে চলবে না। একদম বা না। commitment থেকে বেরিয়ে আসলে চলবে না। নিজের কমিটমেন্টটা যেন কমপ্লিট থাকে। এবং আমার মনে হয় যে যারা এই ধরনের চিন্তা ভাবনা করেন, বা দেবশ্রীদা বললো স্টার্টিংয়েই যে যারা ইউটিউবে বানিয়ে যাচ্ছে, 12খানা রাশি সম্পর্কে হয়তো সবাই বলে গেছে, সবাই ভালো বলছে। কেউ ভুল না। ওই 4টেকে খারাপ বলেছে, আরেকজন দায়িত্ব নিয়ে আরো 4টেকে ভালো বলে দিয়েছে, আরেকজন 4 হ্যাঁ, এটা জ্যোতিষীর মধ্যে পড়ে না, কিন্তু কেউ হাঁটতে শিখিনি আমরা, সে প্রত্যেকের কাজ করেছে। তো প্রত্যেকের জায়গায় ঠিক। আমাদের বিচার বিবেচনা করে নিতে হবে যে কে পারফেক্ট বলছে, এই জিনিসটা ভীষণভাবে দরকার। হ্যাঁ, তো আমাদের লাইফটা মেন ব্যাপার হচ্ছে কি, সংগ্রাম করেই চলতে হবে। এবং আলটিমেটলি ইষ্ট দেবতাকে যদি আপনি সাথে না রেখে শুধুমাত্র পয়সার দিকে, বা যদি আপনি শুধুমাত্র কাজের দিকে ফোকাস করতে পারবেন না, মন যতক্ষণ না পর্যন্ত শান্ত হবে ততক্ষণ পর্যন্ত সামনের জিনিসটা আপনার স্থির হতে পারে না। তো এইটা হচ্ছে সবথেকে বড় জিনিস। তো এই জিনিসটাকে কাজে লাগান। আমার মনে হয় প্রতিটা বছর কাজে যাবে, আলাদা করে দিবসের কাছ থেকে রবির বছর কেমন যাবে জানার প্রয়োজনও হবে না, খুব ইজি। তোমার এই প্রোগ্রামটা বোমবাস্টিং হতে পারে, বোম ব্লাস্টিং হতে পারে, যদি একটা প্রেডিকশন মানুষ শুনতে চাইছেন। আমি জানি হয়তো তুমি সেটা বলবে না, বাট ইঙ্গিত দিতে পারো, কারণ তোমার এরকম বহু প্রোগ্রাম আছে যেগুলো ইঙ্গিত বহ, বহু প্রোগ্রাম আছে আমি সাক্ষী যেগুলো সরাসরি স্পষ্ট বাহক, কোনোটা ইঙ্গিত, কোনোটা স্পষ্ট বার্তা। আমার আজও মনে আছে বিশ্বকাপ নিয়ে ওর মন্তব্য, আমার আজও মনে আছে পাহাড়ে অশান্তি, তা নানা করে আজ থেকে প্রায় 7 বছর তো হয়ে, না আরো বেশি 7 বছর তো 2015-16 তাহলে 10 বছর হয়ে গেল, 9 বছর হয়ে গেল প্রায়। সেই সময়কার প্রেডিকশন আমার মনে আছে, একাধিক প্রেডিকশন আমার মনে আছে। বিমল গুরুং তো হ্যাঁ, 16 সাল বিমল গুরুং এর কথা বলছি। তারপরে কপিল শর্মা আজকে যেখানে গেছে তা নিয়ে প্রেডিকশন মনে আছে, শাহরুখ খানকে নিয়ে আমার প্রেডিকশন মনে আছে, ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে আমার প্রেডিকশন মনে আছে, যুদ্ধ বিমান, আমি ওকে ফোন করেছিলাম শ্রীদেবকে কলকাতার একটা জায়গায় দাঁড়িয়ে, যে তুমি বললে যে সকালে বলে গেছে, এটা মিথ্যা কথা কিন্তু নয়, না, মানে একদমই একদম নয়, আমি আমার মানে কি বলবো, আমি সরস্বতীর পেশায় যুক্ত, আমি সেই ছুঁয়ে বলছি, গলা ছুঁয়ে বলছি, আমি জানি না কতটা আপনারা বিশ্বাস করবেন। হ্যাঁ, আমি বিকেলে দাঁড়িয়ে কলকাতা শ্যামবাজার থেকে শ্রীদেবকে ফোন করলাম যে আজকে সকালবেলায় প্রোগ্রাম হলো, দিনটা ছিল শুক্রবার, আমি এখনো ভুলিনি, তারিখটা আমার মনে নেই, যে তুমি আজকে বললে যে আকাশ সীমায় এরকম একটা বিপদ ঘনিয়ে আসবে, তা কোথায় বলেছো, ভারতে বলেছো? কেন বলো তো? আমি বললাম না, শুনি না। তা বলছে না, সারা বিশ্বেরই যে কোনো জায়গায় হতে পারে, তো মনে হয় বলেছিলাম সকালবেলায়, সেরকমই হবে ক্যালকুলেশনটা, আমাকে দেখতে হবে আবার। তাই আমি বললাম আজকে কিন্তু দুবাইতে এয়ার শোতে তেজস ভারতের যে যুদ্ধ বিমান সেটা ক্র্যাশ করেছে, বলে দেখলে, তাহলে হিসাবটা ঠিক ছিল। তো এরকম অনেক প্রেডিকশন, এগুলো দেখুন, প্রেডিকশন মানে এটা নয় যে এর থেকে শ্রীদেবের কোনো অর্থ রোজগার হবে, তাই না? একটা আকাশ সীমায় কোনো বিপত্তি ঘটবে, সেটা মনে হয় আহমেদাবাদের আগেও অনেক দিন আগে, গত বছরের শেষ দিকে বলা হয়েছিল, তারপর আহমেদাবাদের প্লেন ক্র্যাশ হলো, তারপর সেদিনকারই কয়েকদিন আগে তেজাসের, মানে 2 মাস হয়নি মনে হয়, 2-2.5 মাস। আমি 17 তারিখ ফার্স্ট বলেছিলাম, তা 19 তারিখ ইয়েতেই হলো, আমি জায়গাটার নাম বলছি ভুলে গেলাম এই মুহূর্তে, বাইরে লুক্সেমবার্গ, আরে কোথায় একটা বাইরে দুটো ফ্লাইট অ্যাক্সিডেন্ট হলো, এবং তারপরের দিন কি সকালবেলা এটা নিয়েই আলোচনা ছিল। আমি বললাম এখনো অনেক বাকি আছে, আরো ফ্লাইট এখনো পর্যন্ত হয়তো হতে পারে, দেখো 2-1 দিনের মধ্যেই হয়তো হতে পারে। তো সেদিনকে বিকেলে তেজাসটা হয়েছিল, তোমার সাথেই প্রোগ্রামটা করেছিলাম 19 তারিখ আগে, আমার তারিখ অতটা মনে নেই, কিন্তু এই ঘটনা এখন আমি কেন বলছি এটা বোম ব্লাস্টিং হতে পারে এই আজকের এপিসোড, সেটা অনেকেই বুঝতে পারছেন যে সামনেই কিন্তু ইলেকশন 2026-এর ইলেকশন। ব্যাপারটাকে একটু হালকা করে দেওয়া যায়, বিশ্ব রাজনীতিকে যদি একটু মাঝখানে গুঁজে দেওয়া যায়, বাট আমি সেরকম মানে করবো না। আমি শ্রীদেবকে পরিষ্কারই যে বিশ্ব রাজনীতি তো একটা অস্থিরতা চলছে, ট্রাম্পের কি হবে, ভেনেজুয়েলার কি হবে, এদিকে চীন কি হবে, কারণ
চীন আবার শুনতে পাচ্ছি নাকি বেশ কিছু অংশ দাবি করছে নতুন করে। কয়েকদিন আগে চীনের সঙ্গে ব্রিক্সের সম্মেলন হলো, সেখানে চীন একরকম ছিল। এখন চীন যে কখন কীরকম করে, দারুচিনির মতো অবস্থা হয়ে গেছে ওদের। এখন সে হচ্ছে একটা ব্যাপার। কিন্তু এই পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে কিন্তু এখন তুমুল উত্তাল একটা পরিস্থিতি। তুমি সংখ্যা না বললেও কিছু কি বলবে আজ নাকি পরে, মানে সেটা আমাকে একটু বলতে মানে জানাতে পারো। না অবশ্যই ইলেকশন নিয়ে তো একটা দেখো কঠিন বিষয়টা। হ্যাঁ, এবং আমার মনে হয় যে দুর্গাপুজোর থেকেও বেশি আনন্দ অনেক মানুষ ভোটের সময়, ভোটের ইলেকশনের সময় করে থাকেন, মানে তাদের কাছে হয়তো এটা বড় একটা জিনিস। এবং আমার মনে হয় যে হোলি, তোমাকে আরেকটা উদাহরণ দিই, উত্তরপ্রদেশ, মধ্যবলয় এবং পশ্চিমবঙ্গে হোলির থেকে বেশি আবির বিক্রি হয় ভোটে জিতলে। ভোটে একদম 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 ওইটাই তো বললাম, মানে আলটিমেটলি দুর্গাপুজোতে আমরা যে আনন্দ করি তার থেকে কিছু মানুষ আছেন যারা ভোটের রেজাল্ট বা ভোটের দিনকে বেশি আনন্দ করে থাকেন, তো ভুল কিছুই না। তো আমার মনে হয় যে কি ধরনের রাজনীতি জয় পাবে সেটা বলো, কে জিতবে বা কে হারবে এরকম সরাসরি প্রেডিকশন না করে কোন ধরনের মাইন্ডসেট জিততে পারে? না এমন 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 কিছু হতে পারে, মানে যেটা আমি জানি না আমি কতটা খুলে বলছি ব্যাপারটা, কিন্তু কারোর দিক থেকে নয়, একদম নিউট্রাল। আমি একদম খুব সাধারণ মানুষ, আমার ভালো লাগা বা ভালোবাসা টোটালটাই আমার ব্যক্তিগত, কিন্তু প্রেডিকশনের জায়গাতেই থাকা বেটার। তো আমার মনে হয় যে খুব বেশি কিছু ওলটপালট আমার মনে হয় তো আগামী দিন আমরা আশা করতে পারি না। আচ্ছা, তো যাই হোক, দেখা যাক আগামী দিন। আমরা অপেক্ষা করব মে মাসের প্রথম দিকে আবার একটা প্রোগ্রামে, যদি শ্রীদেব সুস্থ থাকে, আমি সুস্থ থাকি, আবারও দেখা হবে একদম মঞ্চে। একদম। তো তখন আমরা আবার আলোচনা করব। আজকের তারিখ হচ্ছে 15ই জানুয়ারি, আশা করি ভুলবো না আমরা, 15th জানুয়ারি আজকে আমরা এই কথাটা বললাম। তো দেখা যাক কি হয়। এর আরও ক্যালকুলেশন, এবং যত সময় যাবে তত আমি হয়তো আরও চাপ দিয়ে এরকম কিছুটা নির্যাস আখের রসের মতো বার করবার চেষ্টা করব। তো এবার আসি যে এই যে পড়াশুনোর ক্ষেত্রে শ্রীদেব, আমরা এই জায়গাটা খুব কেয়ারফুলি দেখতে হয়, কারণ একটা নতুন বছর শুরু হচ্ছে। আমরা প্রচুর এরকম ইনসিডেন্ট দেখতে পাচ্ছি, দ্যাট ইজ অ্যারোগেন্সি। অ্যারোগেন্সি এমন একটা বিষয় হয়ে গেছে আজকালকার দিনে। আমি সেদিনই দেখছিলাম একটি ফ্লাইটে একটি 16 বছরের ছেলে, সে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, যাদেরকে আমরা ক্রু বলে থাকি, ক্রু মেম্বার্স, তাদের সঙ্গে এমন বিহেভ করছে, মানে দ্যাট ইজ ক্রসড দ্য এভরি লিমিট অফ অ্যারোগেন্সি। মানে এরকম, এটা আপনার বাড়িতেও দেখেন, হিংস্র একটা ব্যাপার ইয়াং জেনারেশনের মধ্যে। ইয়াং জেনারেশনকে কাজে লাগিয়ে, সম্প্রতি অতীতে ইয়াং জেনারেশনকে কাজে লাগিয়ে, ইয়াং জেনারেশনের ঘাড়ে বন্দুক রেখে কার্যত, যেটা বলা যায়, তাদের উপর রেসপন্সিবিলিটি দিয়ে 3-4টে দেশে ম্যাসিভ আন্দোলন হয়েছে পরিবর্তনের নামে, ম্যাসিভ। একদম এক্সাম্পল হচ্ছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, এবং এই সম্প্রতি আমরা ইরানের জেনজিদের এই জাস্ট মানে চলছে, ডিউ টু দ্য ইনফ্লেশন, খামেনি সরকার, তার নাকি মাথা খারাপ হয়ে যাচ্ছে, সেখানেও জেনজিরা নানান রকম, আমি টিভিতে সব কথা বলতে পারছি না, বুকে গেঞ্জিতে যা যা লেখা আছে, তো সেসব নিয়ে তারা প্রতিবাদ করছে। এই যে এদেরকে কাজে লাগানো, শ্রীদেব, খুব এই জায়গাটা বুঝতে পারেন, প্রচুর বাবা মা তারা দিশেহারা তাদের বাড়ির বাচ্চাদেরকে নিয়ে। একদম এই পার্ট অফ অ্যারোগেন্সি বা লিমিটলেস বিহেভিয়ার, বা আমরা এখন যা খুশি তাই করতে পারি, উই নিড ইন্ডিপেন্ডেন্স, এই যে স্বাধীনতার নামে যে গাঁজুয়ারি বা শব্দও এত বেছে বলতে হচ্ছে না তোমার প্রোগ্রামে। না না একদমই বাস্তব। আমি বলি যেটা না, অবশ্যই আমি করি, আমি জানি না এগুলো রাজনীতির আলোচনা কিনা, কিন্তু আমি এটুকুনি বলবো যেটা হতে চলেছে এটা ভালো কিছু না। কারণ বাংলাদেশে স্টুডেন্টের আন্দোলনের নামে যে জায়গায় গিয়ে আজকে দাঁড়িয়ে রয়েছে, দুঃখজনক। মানে এর বাইরে কিছুটা বলা মনে হয় আমার প্রকৃত বাংলাদেশিদের অপমান করা হবে। তো এটা একটা জায়গা, আর বাকিরা বাংলাদেশি নন। আর দ্বিতীয় হচ্ছে, কিছুদিন আগে ইমরান খান হত্যা নিয়েও একটা বড় নাটক হয়ে গেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়া হয়েছে। এই সেম জিনিসগুলোই না আমাদের দেশেও হয়েছে, কিন্তু আমাদের দেশের যে আমাদের মানে আমার রাজ্যের যেমন মাননীয় মুখ্যমন্ত্রী আমার ভীষণ প্রিয়, আমার দেশের প্রধানমন্ত্রী আমার ভীষণ প্রিয়, কারণ এরা দুজন, আমি তো একদম সাধারণ দুজনেই এমন দায়িত্ব পালন করছেন, তারা দুজনেই আমার কাছে, কারণ আমার এদের কাছে তো এক্সপেকটেশনের থেকে বেশি কিছু নেই যে আমার দেশ আমার রাজ্যকে এরা শান্তিতে রাখবে, এইটুকুনি আমি একজন মানে কি বলবো ভারতীয় হিসেবে মনে করি, ল অ্যাবাইডিং পিপল একদম। তো কিছুদিন আগে একদম গড়ে পড়তায় চৌকিদার চোর হে, তারপরে ভোট লুটেরা, এসেটরা, ইভিএম হ্যাকার বলে না,
আমাদেরও ছাত্র জগতের মধ্যে বড় একটা ইম্প্যাক্ট ফেলার চেষ্টা করা হয়েছিল, তো সেইগুলো কেউ না কেউ খুব শক্ত হাতে দমন করেছে। নইলে লালকেল্লায় গিয়ে কখনো প্যালেস্তাইন পতাকা ঝোলানো, এই জিনিসগুলো ভারতের পতাকা ফেলে দিয়ে, তো হ্যাঁ, তো যেগুলো মাথায় রাখা যায় আমাদের, তো এগুলো কোথা থেকে আসে? এগুলো বাইরের বুদ্ধি যদি কোনো কারণে বা বাইরের অর্থনীতি যদি কোনো বাইরের অর্থনীতি যদি কোনো কারণে ভারতের মধ্যে ইম্প্যাক্ট না করা হয়, যে এই লোকটাকে সরিয়ে দাও, এই লোকটার জন্য অনেক প্রবলেম হচ্ছে, এই লোকটার জন্য আমরা এই বাড়িয়ে দেবো, আমাদের এই ইস্যু বাড়িয়ে দেবো, হ্যাঁ, আলটিমেটলি শোষণ করার নীতি আগাগোড়া থেকেই চলে এসছে। ভারতকে কি করে শোষণ করব? আমার মনে হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও মানে কি বলবো অ্যাক্টিভ মেম্বার, উনার সাথে পেরে ওঠা বড় বড় মাথার কাজ নয়। ঠিক তেমনি আমাদের দেশের প্রধানমন্ত্রীও ঠিক সেই তার মতোই অথবা তার থেকেও একটু বেশি, যার জন্য হয়তো উনি দিল্লিতে বসে আছেন, হতেই পারে মেবি, তো সেও ঠিক এই ব্যাপারগুলোকে সেই সেম হাতে এত সুন্দর হ্যান্ডেল করছেন না। চৌকিদার চোর হওয়ার পরে উনি রাস্তায় নেমে আসেননি, উনি ওনার জায়গায় বসাতেই ঠিকভাবে হ্যান্ডেল করেছেন। তো আলটিমেটলি আপনি কোন পার্টি করছেন, কী করছেন, আমার এটা নিয়ে কোনো কথা না। যে যেখানে বসে আছে মন থেকে তাকে সেই পথটাতে রেসপেক্ট করুন, তার দায়িত্বটা তাকে বুঝে নিতে দিন। এবং হ্যাঁ, ভুল ভ্রান্তি প্রত্যেকে করে, আমরা কেউ কি বলবো ভগবান না, ভগবান শ্রী রামচন্দ্রেরও কোথাও না কোথাও ভুল হয়েছিল। যদি আমি ছোট্ট একটা গল্প বলি, আমার মনে হয় না ভুল হবে, টাইম কি আছে না? নেই, আচ্ছা যাই হোক। এইবারে রামচন্দ্র যখন বনবাসে গেছিলেন, বনবাস থেকে যখন ফেরত আসছেন, তখন দেখছেন যে কিন্নর, আমি কিন্নরের বাংলা ওয়ার্ডটা আশা করি প্রত্যেকেই বোঝেন, কিন্তু যারা বোঝেন না তারা একটু দেখে নেবেন, কারণ ওই ওয়ার্ডটা আমি ইউজ করতে চাইছি না টেলিভিশনে। তো তারা ফার্স্টে দাঁড়িয়ে আছে, তার পরবর্তী সারিতে বাবা মা বয়স জ্যেষ্ঠ যারা যারা রয়েছেন প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছেন। তো রামচন্দ্র দেখে অবাক হয়ে বললেন, তোমরা প্রথম সারিতে কেন? তখন রামচন্দ্রের ফ্যামিলি মেম্বার, যিনি জুতো রেখে দাদাকে সম্মান করেছিলেন সিংহাসনে, তো ভরত এসে এগিয়ে এসে বললেন যে দাদা, যখন আপনি চলে গেছিলেন বনবাসে, তখন আপনি বলেছিলেন যে আমার মা ভাই বোন প্রত্যেকে আপনারা প্রত্যেকে বাড়ি ফিরে যান, আমি আমার 14 বছর পাস হলে আমি আবার রাজত্বে ফিরে আসব। আপনি কখনো এই কিন্নরদের বলেননি যে তোমরা বাড়ি ফিরে যাও, 14 বছর ওরা ওই একই জায়গায় দাঁড়িয়ে আছে আপনার মতো। ডেডিকেশন। হ্যাঁ, এবং রামচন্দ্র বললেন তখন যে তোমরা যেদিনকে যার মাথায় হাত রেখে যে প্রার্থনা করবে, যে আশীর্বাদ করবে, সেটা তার কাজে লাগবে। বৃহন্নলা আর কি, একদম। তো আমাদের লাইফে কেন তারা গুরুত্বপূর্ণ এবং ডেডিকেশন কী জিনিস আমি একটুখানি বোঝানোর চেষ্টা করলাম। ভুল তারও ছিল, রামচন্দ্র যদি বলতেন যে কিন্নররাও ফিরে যাক, তাহলে পরে তারাও ফিরে যেতে পারতো, কিন্তু সেই সময় বলাটা হয়নি। না, সেটা তো গেল। তুমি তো একটা ওয়ার্ল্ড সিনারিও বললে। আমি এখান থেকে নেমে, আমরা তো জানি ইংরেজিতে কথা আছে যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। একদম। এই যে মানুষের বাড়িতে যে অ্যারোগেন্সি দেখতে পাওয়া যাচ্ছে, ছেলে মেয়েকে নিয়ে একটা অশান্তি বা গন্ডগোল, 1 মিনিট সময় আছে, এদের জন্য অ্যাস্ট্রোলজির গাইডলাইন কি হতে পারে বা কিভাবে কাউন্সিলিং হতে পারে? প্রথম কথা, জিনিসটা একদিন থেকে স্টার্ট হয়নি। স্টার্টিংয়েই যারা ফিল করতে পারছেন প্রবলেমটা, তারা ইমিডিয়েট আমার মনে হয় ডাক্তার অথবা অ্যাস্ট্রোলজার কারোর সাথে একটু কথা বলুন। বিশ্বাসটা মানে অবিশ্বাসও যদি থাকে, একটুখানিকটা বিশ্বাসের জায়গায় নিয়ে এসে একটু হালকাভাবে দেখুন, দেখবেন হয়তো আপনার সন্তানই আগামী দিন ভালো থাকছে। বেশ, আপনাদের কথা বলে রাখি, একটা ছোট্ট কাজের কথা বলে শেষ করি। আমরা এতক্ষণ সার্বিক আলোচনা করলাম, শ্রীদেব এরকমই করে। সেটা হচ্ছে যে মৌনী অমাবস্যার জন্য কালকে দুপুরের মধ্যে বুকিং ক্লোজ হয়ে যাবে। কাল দুপুরের মধ্যে, কাল দুপুর, আই রিপিট এগেইন, কাল দুপুর। কাল দুপুরের পর নোবডি উইল গেট চান্স, কেউ সুযোগ পাবে না। 19 তারিখে মৌনী অমাবস্যার বুকিং কালকের মধ্যে কমপ্লিট করতে হবে। কাজে আজকে পুরো দিন অমাবস্যায় শ্রীদেব অ্যাজ ইউজুয়াল তারাপীঠের মহাতীর্থ শ্মশানে সাধন ক্ষেত্রে উপস্থিত থাকবেন। কাজেই সেইভাবে আপনারা বুকিং করুন। কাল আবার দেখা হচ্ছে, ভালো থাকবেন। নমস্কার শ্রীদেবকে, নমস্কার সবাইকে।